সপ্তম শ্রেণীর ভূগোল শিক্ষক। লাস্ট চ্যাপ্টার পড়ছি, ইউরোপ মহাদেশ, পেজ 222। কোশ্চেন 22, মিশ্র কৃষি ব্যবস্থা বলতে কি বোঝো? যে কৃষি ব্যবস্থায় ফসল উৎপাদনের সঙ্গে সঙ্গে পশুপালন, হাঁস মুরগি পালন ইত্যাদি একসঙ্গে হয়ে থাকে তাকে মিশ্র কৃষি ব্যবস্থা বলে। অধিক জনঘনত্বযুক্ত দেশে, যেখানে জমির ওপর মানুষের চাপ বেশি, সেখানে এই প্রথায় কৃষিকাজ হয়, যেমন ইউরোপের পোন্ডারল্যান্ড। কোশ্চেন 23, ভূমধ্যসাগরের সৃষ্টি কিভাবে হয়েছে? উত্তর, অধিকাংশ ভূবিজ্ঞানীর মতে ভূমধ্যসাগর প্রকৃতপক্ষে অতীতের বিখ্যাত টেথিস মহাসাগরেরই অবশিষ্টাংশ। প্রায় 20 কোটি বছর আগে জুরাসিক যুগে আফ্রিকা প্লেট ও ইউরেশীয় প্লেটের মধ্যে সংঘর্ষ ঘটে। এই সংঘর্ষের ফলে প্রায় 6.5 কোটি বছর আগে টেথিস সাগর প্রায় অবরুদ্ধ হয়ে ভূমধ্যসাগরের উৎপত্তি ঘটে। কোশ্চেন 24, আন্তর্জাতিক নদী বলতে কি বোঝো? যেসব নদী অনেকগুলি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে সেই সকল নদীকে আন্তর্জাতিক নদী বলে, যেমন ইউরোপের ড্যানিউব নদী, আফ্রিকার নীল নদ, ভারতের সিন্ধু, ব্রহ্মপুত্র প্রভৃতি নদীগুলি আন্তর্জাতিক নদী, অনেকগুলি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। তবে ইউরোপে ড্যানিউব নদী 10টি দেশের মধ্যে দিয়ে প্রবাহিত হয়েছে। এই নদীগুলি আন্তর্জাতিক জলপথ হিসেবে অসম্ভব গুরুত্ব পায়। এরপর সংক্ষিপ্ত ব্যাখ্যামূলক উত্তর ভিত্তিক প্রশ্ন। প্রশ্নমান 3, নিচের প্রশ্নগুলির 5-6টি বাক্যে উত্তর দাও। প্রশ্ন 1, ইউরোপ মহাদেশের সীমানা বিবৃত করো। উত্তর, ইউরোপের উত্তরে সুমেরু মহাসাগর, উত্তর সাগর, শ্বেত সাগর, বোথনিয়া উপসাগর, ফিনল্যান্ড উপসাগর, বাল্টিক সাগর, দক্ষিণে জিব্রাল্টার প্রণালী, ভূমধ্যসাগর, অ্যাড্রিয়াটিক সাগর, কৃষ্ণ সাগর, আয়োনিয়ান সাগর, ইজিয়ান সাগর ও টাইরেনিয়ান সাগর। পশ্চিমে আটলান্টিক মহাসাগর, বিস্কে উপসাগর ও সেল্টিক সাগর অবস্থিত। আর পূর্ব সীমায় যে স্থলভাগ আছে তার নাম এশিয়া মহাদেশ। এছাড়া পূর্ব দিকে এক সংকীর্ণ অংশে আছে কাস্পিয়ান সাগর (হ্রদ). বিশ্বের মানচিত্রে ইউরোপের অবস্থান ও তার সীমা এখানে ম্যাপ দিয়েছে। পেজ 223। প্রশ্ন 2, ইউরোপ মহাদেশের ঢাল কোন দিকে এবং কেন? ইউরোপ মহাদেশের মধ্যভাগ ও দক্ষিণ দিক জুড়ে অবস্থান করছে সুউচ্চ পর্বত ও বিচ্ছিন্ন উচ্চ সমতল ভূমি। ফলে দেখা যায় ইউরোপ মহাদেশের ভূমির ঢাল 3 দিকে: 1, মধ্যভাগ থেকে উত্তর, 2, মধ্যভাগ থেকে দক্ষিণ ও 3, মধ্যভাগ থেকে পশ্চিম দিকে। কারণ আমরা জানি যে নদী মূলত ভূমির ঢাল অনুসারে প্রবাহিত হয়। ইউরোপের নদীগুলির প্রবাহপথ 3 দিকে: 1, উত্তর বাহিনী নদী যার ঢাল উত্তর দিকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল সিন দন্তেশ্বয় দীর্ঘইকার দন্তের ন, রাইন, এলব, ভিস্চুলা ভয় ইকার তালিবস্য চয় উকার, ভিস্চুলা তারপরে ওডার। 2 নম্বর, পশ্চিম বাহিনী নদী যার ঢাল পশ্চিম দিকে। এদের মধ্যে উল্লেখযোগ্য হল মিনহো, ডুরো, টেগাস, গুয়াডিয়ানা। 3 নম্বর, দক্ষিণ বাহিনী নদী
যার ঢাল দক্ষিণ দিকে। এদের মধ্যে উল্লেখযোগ্য পো, পিন্ডাস, দানিউব, নিস্টার, নিপার, ভলগা। প্রশ্ন 3, উত্তর পশ্চিমের উচ্চভূমির বিবরণ দাও। ইউরোপের উত্তর পশ্চিমাংশে অবস্থিত স্ক্যান্ডিনেভিয়া উপদ্বীপের পার্বত্যভূমি নরওয়ে, সুইডেন এই উপদ্বীপে অবস্থিত। পার্বত্যভূমি ফিনল্যান্ডের পার্বত্য অঞ্চল, ব্রিটিশ যুক্তরাজ্যের উত্তর ও মধ্যভাগের উচ্চভূমি এবং আয়ারল্যান্ডের উত্তরাংশের পার্বত্য অঞ্চল এই উচ্চভূমি অঞ্চলের অন্তর্গত। বৈশিষ্ট্য: 1, এটি ব্যবচ্ছিন্ন মালভূমি। 2, এই অঞ্চলটি প্রাচীন আগ্নেয় ও রূপান্তরিত শিলার দ্বারা গঠিত। 3, 40 থেকে 50 কোটি বছর পূর্বে এখানে কিছু পর্বতশ্রেণী গঠিত হয়, যেমন কিওলেন পর্বত। 4, নরওয়ে ও সুইডেন উপকূলে ফিয়র্ড এবং হ্রদ লক্ষ্য করা যায়। প্রশ্ন 4, ইউরোপের উত্তর ও মধ্যভাগের বিস্তৃত সমভূমি অঞ্চলের বিবরণ দাও। উত্তর পশ্চিমের উচ্চভূমি অঞ্চলের ঠিক দক্ষিণে এই বিস্তৃত সমভূমি অঞ্চলটি পূর্ব দিকে ইউরাল পর্বত থেকে শুরু করে পশ্চিমে আটলান্টিক মহাসাগর, বিস্কে উপসাগরের তীরভূমি পর্যন্ত বিস্তৃত। ব্রিটিশ দ্বীপপুঞ্জের দক্ষিণাংশ, ফ্রান্সের উত্তরাংশ, নেদারল্যান্ডস, বেলজিয়াম, পোল্যান্ড, জার্মানির উত্তরাংশ, রাশিয়ার পশ্চিম ভাগ প্রভৃতি এলাকা অর্থাৎ সমগ্র ইউরোপ মহাদেশের অর্ধেকেরও বেশি জায়গা জুড়ে আছে এই সমভূমি অঞ্চল বিস্তৃত। বৈশিষ্ট্য: 1, এই বিস্তীর্ণ সমভূমি অঞ্চলটির গড় উচ্চতা প্রায় 100 মিটার। 2, ইউরোপের বিখ্যাত নদীগুলি যেমন রাইন, ভোলগা, ডন, নিপার এই সমভূমি অঞ্চলের ওপর দিয়ে প্রবাহিত হয়েছে। 3, হিমবাহের ক্ষয়কার্যের ফলে বা ভূমি বসে গিয়ে সমভূমি অঞ্চলে বড় বড় হ্রদ সৃষ্টি হয়েছে, যেমন রাশিয়ার লাডোগা ক্ষেত্রফল 17,700 বর্গ কিলোমিটার এবং ওনেগা 9,700 বর্গ কিলোমিটার হ্রদ। এর মধ্যে লাডোগা ইউরোপের সবচেয়ে বড় হ্রদ। 4, এই সমভূমির উত্তর পশ্চিমাংশে নেদারল্যান্ডস এর বিস্তীর্ণ এলাকা সমুদ্রগর্ভ থেকে উদ্ধার করা হয়েছে। প্রশ্ন 8, ইউরোপের নদ নদীর শ্রেণীবিভাগ করো। না, 8টা পরে, এটা 4 পড়লাম, এবারে 5। প্রশ্ন 5, ইউরোপের মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি সম্পর্কে কি জানো? উত্তর ও মধ্যভাগের সমভূমির দক্ষিণে আছে মধ্যভাগের বিচ্ছিন্ন মালভূমি অঞ্চল। স্পেন, জার্মানি, ফ্রান্স প্রভৃতি দেশের মালভূমি এই অঞ্চলের অন্তর্গত। বৈশিষ্ট্য: 1, এই মালভূমি যথেষ্ট প্রাচীন, প্রায় 22 থেকে 32 কোটি বছর আগে সৃষ্ট ভঙ্গিল পর্বতশ্রেণী কোটি কোটি বছর ধরে ক্ষয় হওয়ার ফলে এই মালভূমির আকার ধারণ করেছে। 2, নদীর ক্ষয়কার্যের ফলে সমগ্র অঞ্চলটি কতকগুলি ছোট বড় মালভূমিতে ভাগ হয়ে গিয়েছে, যেমন এ, স্পেনের মেসেটা, বি, ফ্রান্সের সেন্ট্রাল ম্যাসিফ ময়জাফলা আকার দন্তেশ্বর ইকার ফ ও সি, ব্রিটানি প্রভৃতি। প্রশ্ন 6, ইউরোপের দক্ষিণের সুউচ্চ পার্বত্য ভূমি সম্পর্কে সংক্ষেপে লেখো। সমগ্র ইউরোপের দক্ষিণাংশের বিস্তীর্ণ এলাকার ভূমি পর্বতময়। পশ্চিমে স্পেন থেকে শুরু করে ফ্রান্স, সুইজারল্যান্ড, জার্মানি, ইটালি, গ্রিস, বালগেরিয়া, রোমানিয়া প্রভৃতি দেশের পার্বত্য ভূমি এই অঞ্চলের অন্তর্গত। বৈশিষ্ট্য: 1, বিখ্যাত আল্পস পর্বতশ্রেণী এই অংশে অবস্থিত। 2, এই আল্পসের সবচেয়ে উঁচু শৃঙ্গের নাম মঁ ব্লাঁ (4810 মিটার). শৃঙ্গটি ফ্রান্স সুইজারল্যান্ড সীমানায় অবস্থিত এবং ইউরোপের দ্বিতীয় উচ্চতম শৃঙ্গ। 3, আল্পস থেকে বিভিন্ন দিকে কয়েকটি পর্বতশ্রেণী বিস্তৃত হয়েছে, যেমন ট্যাবুলার ফর্মে আছে দিক,
পর্বত ও পর্বতশ্রেণী। দিকের নিচে পশ্চিম পর্বত ও পর্বতশ্রেণী হচ্ছে পিরেনিজ, ক্যান্টাব্রিয়ান, সিয়েরা নেভেদা পর্বতশ্রেণী। দক্ষিণ দিকে অ্যাপেনাইন, ডিনারিক আল্পস। পূর্ব দিকে ককেশাস, কার্পেথিয়ান পর্বত। উত্তর দিকে বোহেমিয়া ও সুডেটেন পর্বত। প্রশ্ন 7, ইউরোপের নদ নদীর বৈশিষ্ট্য লেখো। উত্তর, ইউরোপের নদ নদীর বৈশিষ্ট্যগুলি হল: 1. ইউরোপের অধিকাংশ নদী বরফ গলা জলে সৃষ্ট, তাই সারা বছর জল থাকে। 2. অধিকাংশ নদী মধ্য ও দক্ষিণাত্যের মালভূমি ও দক্ষিণের পর্বতশ্রেণী থেকে উৎপন্ন হয়েছে। 3. মালভূমি থেকে উৎপন্ন হওয়ার কারণে নদীগুলি খরস্রোতা। 4. এই খরস্রোতা নদ নদীগুলি জলবিদ্যুৎ উৎপাদনের সহায়ক। 5. অধিকাংশ নদী নাব্য। 6. নদীগুলির দৈর্ঘ্য কম। 7. উত্তরের সমভূমির উত্তরবাহিনী নদীগুলি বছরে 3-4 মাস বরফে ঢাকা থাকে এবং বসন্ত ও শরৎকালে বরফ গলে গেলে নদীগুলিতে বন্যা দেখা যায়। প্রশ্ন 8, ইউরোপের নদ নদীর শ্রেণীবিভাগ করো। ইউরোপের অধিকাংশ নদী দক্ষিণে মধ্য অংশের উচ্চভূমি থেকে উৎপন্ন হয়ে বিভিন্ন দিকে প্রবাহিত হয়েছে। এই প্রবাহের দিক অনুযায়ী ইউরোপের নদ নদীকে 4 ভাগে ভাগ করা যায়। নেক্সট পেজ 224। 1. উত্তর বাহিনী। এলব, এ লয় হসন্ত ব। ভিসচুলা, পেচোরা, উত্তর ডুইনা, ওনেগা ইত্যাদি। 2. পশ্চিম বাহিনী। সেইন, রাইন, লোয়ার, পশ্চিম ডুইনা, নিমেন ইত্যাদি। 3. দক্ষিণ বাহিনী। ড্যানিউব, নিপার, ডন, পো, রোন ইত্যাদি। 4. অন্তর্বাহিনী। ভোলগা, ইউরাল ইত্যাদি। এখানে ইউরোপের নদ নদীর শ্রেণীবিভাগ দিয়েছে বক্স করে আর অ্যারো মার্ক দিয়ে। প্রথম বড় বক্স আল্পস পার্বত্য অঞ্চল। আরেকটা বক্স আছে ভলডাই পাহাড়ি অঞ্চল। এই দুটোর মধ্যে সংযোগ আছে। প্রথমটা আমি পড়ছি আল্পস পার্বত্য অঞ্চল। এটা ওপর দিকে লাইন টেনে অ্যারো মার্ক দিয়ে সেইন, রাইন, এলব, ভিসচুলা 4টে নদী। তো সেইন থেকে ইংলিশ চ্যানেল, আবার অ্যারো মার্ক দিয়ে ইংলিশ চ্যানেল। রাইন থেকে উত্তর সাগর। তারপরে ভিসচুলা থেকে বাল্টিক সাগর। আর তলার দিকে রোন, পো, ড্যানিউব 3টে। রোন থেকে আবার লিও উপসাগর লাইন টেনে। পো থেকে অ্যাড্রিয়াটিক সাগর। আর ড্যানিউব থেকে বলছি ওটা এদিকে ভলডাই পাহাড়ি অঞ্চলটাকে, আবার তার উপর থেকে উত্তর মহাসাগর। পাহাড়ি অঞ্চলের ওপরে ওনেগা, উত্তর ডুইনা, কোনো অ্যারো মার্ক নেই, অ্যারো মার্ক ছাড়াই। ওনেগা আর উত্তর ডুইনা থেকে অ্যারো মার্ক গেছে উত্তর মহাসাগরে। তারপরে ভলগাই পাহাড়ি অঞ্চল থেকে নিমেন অ্যারো মার্ক দিয়ে গেছে। নিমেন আবার মিশেছে বাল্টিক সাগরে। আর পশ্চিম ডুইনা, নিমেন আর পশ্চিম ডুইনাও মিশেছে বাল্টিক সাগরে। আর নিচের দিকে 3টে ভাগ, নিপার, ডন, ভোলগা। নিপার, ডন, ভোলগা। নিপার থেকে আর ডন থেকে দুটো থেকেই কৃষ্ণ সাগর মিশেছে। একটা বক্সে কৃষ্ণ সাগর। ড্যানিউব, আল্পস পার্বত্য অঞ্চলের যে ড্যানিউব ছিল সেটা মিশেছে আবার কৃষ্ণ সাগরে। আর ভোলগা থেকে আবার অ্যারো মার্ক দিয়ে নিচের দিকে ক্যাসপিয়ান সাগর। রোন থেকে লিও উপসাগর। আর পো থেকে অ্যাড্রিয়াটিক সাগর।
এটা হলো ইউরোপের নদ নদীর শ্রেণীবিভাগ। প্রশ্ন 9, ড্যানিউব নদীর গতিপথ লেখো। ইউরোপের দ্বিতীয় দীর্ঘতম নদী হলো ড্যানিউব। এর দৈর্ঘ্য হলো 2860 মিটার। ড্যানিউবের উৎপত্তি হয়েছে জার্মানিতে আল্পস পর্বতের ব্ল্যাক ফরেস্ট অঞ্চল থেকে। এরপর নদীটি জার্মানি, অস্ট্রিয়া, চেক প্রজাতন্ত্র, স্লোভাক প্রজাতন্ত্র, হাঙ্গারি, সার্বিয়া, রোমানিয়া ও বালগেরিয়ার ওপর দিয়ে বয়ে গিয়ে কৃষ্ণ সাগরে মিশেছে। এই নদীটি ইউরোপের একটি প্রধান অন্তর্দেশীয় জলপথ। ড্যানিউব হল ইউরোপের সর্বশ্রেষ্ঠ আন্তর্জাতিক নদী। সাভা, দ্রাভা, টিসজা হল এর প্রধান উপনদী। এই নদীর তীরে বহু বিখ্যাত শহর গড়ে উঠেছে, যেমন অস্ট্রিয়ার ভিয়েনা, হাঙ্গারির বুদাপেস্ট, সার্বিয়ার বেলগ্রেড প্রভৃতি। প্রশ্ন 10, ভোলগা নদীর গতিপথ সম্পর্কে লেখো। ইউরোপের দীর্ঘতম নদী হলো ভোলগা নদী। এই নদীর দৈর্ঘ্য হল 3692 কিলোমিটার। মস্কোর উত্তর পশ্চিম দিকে ভালডাই পাহাড় থেকে উৎপন্ন হয়ে ভোলগা নদী এশিয়ার পশ্চিমাংশের ওপর দিয়ে প্রবাহিত হয়ে কাস্পিয়ান সাগরে পড়েছে। এর দুটি উল্লেখযোগ্য উপনদী হল ওকা এবং কামা। প্রশ্ন 11, ইউরোপের বৃষ্টিপাতের বৈচিত্র্য লেখো। গ্রীষ্মকালে ইউরোপের দক্ষিণের কিছু কিছু এলাকা ছাড়া মহাদেশের অবশিষ্ট ভাগে আর্দ্র পশ্চিম বায়ুর প্রভাবে বৃষ্টিপাত হয়। আবার শীতকালে পশ্চিমা বায়ুর জন্য সমগ্র মহাদেশেই বৃষ্টিপাত হয়। তবে বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ পশ্চিম ও দক্ষিণের উপকূল অঞ্চলে বেশি এবং মহাদেশের অভ্যন্তরভাগে কম। বার্ষিক বৃষ্টিপাতের পরিমাণ নরওয়ের উপকূল 200 সেন্টিমিটারের বেশি। মহাদেশের দক্ষিণ এবং মধ্যভাগে 50 থেকে 100 সেন্টিমিটার এবং পূর্বভাগে 25 থেকে 50 সেন্টিমিটার বা তারও কম বৃষ্টিপাত হয়। তবে আল্পস, পেনাইন প্রভৃতি পার্বত্য ভূমিতে 100 থেকে 200 সেন্টিমিটার বৃষ্টিপাত হয়। ইউরোপ মহাদেশে বৃষ্টিপাতের বন্টন ম্যাপ দিয়েছে। প্রশ্ন 12, ইউরোপের জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। উত্তর, ইউরোপের জলবায়ুকে সাধারণভাবে নাতিশীতোষ্ণ জলবায়ু বলা যায়। এই জলবায়ু মৃদু ও সমভাবাপন্ন প্রভৃতি। প্রায় সারা বছরই এই মহাদেশের কোনো না কোনো স্থানে কোনো না কোনো অংশে বৃষ্টিপাত হয়। জলবায়ুর এই বৈশিষ্ট্যের কারণ: 1, ইউরোপের 90% নাতিশীতোষ্ণ মণ্ডলে এবং 10% হিমমণ্ডলে অবস্থিত। 2, এই মহাদেশের কোনো অংশই সমুদ্র থেকে খুব বেশি দূরে নয়। 3, মহাদেশের পশ্চিম উপকূল দিয়ে সারা বছর প্রবাহিত হয় উষ্ণ উত্তর আটলান্টিক স্রোত। 4, দক্ষিণের কিছু অঞ্চলের ওপর দিয়ে গ্রীষ্মকালে উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হলেও মহাদেশের বেশিরভাগ জায়গার ওপর দিয়ে সারা বছরই বয়ে যায় পশ্চিমা বায়ু। 5, আল্পস পার্বত্য অঞ্চলের উচ্চতাও এখানকার জলবায়ুকে প্রভাবিত করে। নেক্সট পেজ 225। প্রশ্ন 13, ইউরোপের জলবায়ুর ক্ষেত্রে উষ্ণতার বৈচিত্র্য উল্লেখ করো। উত্তর, গ্রীষ্মকালে ইউরোপের দক্ষিণ পূর্ব ভাগে উষ্ণতা থাকে গড়ে 27 ডিগ্রি সেলসিয়াস এবং উত্তর প্রান্তে উষ্ণতা থাকে 14 ডিগ্রি সেলসিয়াস। আবার শীতকালে উষ্ণ স্রোতের জন্য পশ্চিম ভাগে উষ্ণতা 10 ডিগ্রি সেলসিয়াস ব্র্যাকেটে খুব না কমলেও মধ্য ও পূর্বাংশে উষ্ণতা যথেষ্ট হ্রাস পায়। মহাদেশের উত্তর পূর্ব প্রান্তে এই সময়ে উষ্ণতা হিমাঙ্কের নিচে ব্র্যাকেটে -12 ডিগ্রি সেন্টিগ্রেড বা তারও কম থাকে। ইউরোপের গ্রীষ্মকালীন উষ্ণতা ম্যাপ দিয়েছে।
তারপরে ইউরোপের শীতকালীন উষ্ণতার ম্যাপ দিয়েছে। জানুয়ারি মাসের উষ্ণতা শীতকালীনটা, আর গ্রীষ্মকালীনটা জুলাই মাসের উষ্ণতা। প্রশ্ন 14, ইউরোপে কি কি বায়ুপ্রবাহ দেখা যায়? ইউরোপ মহাদেশে নিয়ত বায়ুর প্রাধান্য লক্ষ্য করা যায়। উত্তর গোলার্ধে গ্রীষ্মকালে বায়ুচাপ বলয়গুলি একটু উত্তরে সরে যায় বলে দক্ষিণ ইউরোপের ওপর দিয়ে তখন শুষ্ক উত্তর পূর্ব আয়ন বায়ু প্রবাহিত হয় এবং মহাদেশের অবশিষ্ট অংশের ওপর দিয়ে বয়ে যায় আর্দ্র পশ্চিমা বায়ু। শীতকালে বায়ুচাপ বলয়গুলি একটু দক্ষিণে সরে যায়, এজন্য তখন সমগ্র মহাদেশের ওপর দিয়েই প্রবাহিত হয় পশ্চিমা বায়ু। তবে তখন পূর্ব মধ্য ইউরোপে প্রচণ্ড ঠান্ডার জন্য উচ্চ চাপ বিরাজ করে, তাই মহাদেশের অভ্যন্তরে বায়ুপ্রবাহ কিছুটা দুর্বল অবস্থায় থাকে। প্রশ্ন 15, ইউরোপের স্বাভাবিক উদ্ভিদ অঞ্চলের নাম করো। জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্ক অত্যন্ত ঘনিষ্ঠ। বায়ুর উষ্ণতা, বৃষ্টিপাতের পরিমাণ, বাতাসে আর্দ্রতার পরিমাণ প্রভৃতি আবহাওয়া ও জলবায়ুগত উপাদানগুলির ওপর নির্ভর করে ভূপৃষ্ঠে স্বাভাবিক উদ্ভিদের প্রকৃতি ও বণ্টন নির্ভর করে। ইউরোপে জলবায়ুর সঙ্গে স্বাভাবিক উদ্ভিদের সম্পর্কের ভিত্তিতে 7টি উদ্ভিদ অঞ্চল লক্ষ্য করা যায়। এগুলি হলো: 1 তুন্দ্রা বনভূমি, 2 সরলবর্গীয় বনভূমি, 3 পর্ণমোচী বনভূমি, 4 মিশ্র বনভূমি, 5 পার্বত্য বনভূমি, 6 স্টেপ বনভূমি, 7 ভূমধ্যসাগরীয় বনভূমি। প্রশ্ন 16, ইউরোপের জনবসতির তারতম্যের ওপর জলবায়ুর প্রভাব কতখানি? জনসংখ্যার বিচারে বিশ্বের তৃতীয় জনবহুল 73.30 কোটি 2013-এ। মহাদেশ হলো এই ইউরোপ। এই মহাদেশের বিভিন্ন দেশে জনবসতির ঘনত্বের যে পার্থক্য লক্ষ্য করা যায় তা মূলত জলবায়ুগত অবস্থার ভিত্তিতে গড়ে উঠেছে। যেমন ইউরোপের সর্বাধিক জনবসতিযুক্ত দেশগুলি হল নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি, ব্রিটিশ যুক্তরাষ্ট্র, ইটালি ইত্যাদি। এই সকল দেশসমূহ নাতিশীতোষ্ণ জলবায়ু ও ভূমধ্যসাগরীয় জলবায়ুর অন্তর্গত। আবার স্বল্প জনবসতিযুক্ত এলাকাগুলি তীব্র শীতযুক্ত তুন্দ্রা ও সরলবর্গীয় বনভূমির জলবায়ু অঞ্চলে অবস্থিত। ব্র্যাকেটে যেমন সুইডেন, নরওয়ে, রাশিয়ার উত্তরভাগ প্রভৃতি। প্রশ্ন 17, ইউরোপের 3টি প্রধান নদীর নাম ও তাদের উৎস ও মোহানার নামোল্লেখ করো। ট্যাবুলার ফর্মে দিয়েছে নদীর নাম, উৎস, মোহানা। নদীর নাম ভোলগা, 3692 কিলোমিটার। উৎস হচ্ছে ভালডাই পাহাড়। মোহানা হচ্ছে ক্যাসপিয়ান সাগর। তারপরে ড্যানিউব 2860 কিলোমিটার। ব্ল্যাক ফরেস্ট পর্বত হচ্ছে উৎস। তারপরে মোহানা হচ্ছে কৃষ্ণ সাগর। তারপরে রাইন 1233 কিলোমিটার। আল্পস পর্বত হচ্ছে উৎস, আর মোহানা হচ্ছে উত্তর সাগর। প্রশ্ন 18, তৈগা বনভূমির বৈশিষ্ট্য লেখো। তৈগা বনভূমির বৈশিষ্ট্যগুলি হলো: 1 তুষারপাত থেকে রক্ষা পাওয়ার জন্য উদ্ভিদগুলি মোচাকৃতির হয়। 2 সরলবর্গীয় গাছগুলি দীর্ঘ ও শাখা প্রশাখাহীন, পাতাগুলি সরু ও ছুঁচলো। 3 কাঠগুলি নরম বলে একে নরম কাঠের অরণ্য বলে। 4 পাইন, ফার, স্প্রুস প্রভৃতি এই অঞ্চলের প্রধান উদ্ভিদ। কোশ্চেন 19, ইউরোপের জনবণ্টনগত বৈশিষ্ট্য সমূহ কি কি? উত্তর: বিশ্বের তৃতীয় জনবহুল মহাদেশ হল ইউরোপ। এখানকার মোট জনসংখ্যা প্রায় 73.30 কোটি, এটা 2013-তে, যা বিশ্বের মোট জনসংখ্যার প্রায় 11%। এই মহাদেশে জনবণ্টনের উল্লেখযোগ্য বৈশিষ্ট্যগুলি হল: 1 ছোট বড় মিলিয়ে প্রায় 50টি দেশ নিয়ে ইউরোপ মহাদেশটি গঠিত হলেও মাত্র 7টি দেশেই মহাদেশের প্রায় অর্ধেকেরও বেশি মানুষ বসবাস করে। দেশগুলি হল জার্মানি,
নেক্সট পেজ, পেজ 226। জার্মানি 8.2 কোটি 2013, সবই 2013 করা হয়েছে, আমি আর বারবার বলছি না। ফ্রান্স 6.5 কোটি, ব্রিটিশ যুক্তরাষ্ট্র 6.3 কোটি, ইটালি 6.1 কোটি, ইউক্রেন 4.5 কোটি, স্পেন 4.7 কোটি, পোল্যান্ড 3.8 কোটি, সবই 2013 নেওয়া। 2 নম্বর, মহাদেশটির পূর্ব ও উত্তরাংশের তুলনায় পশ্চিম ও দক্ষিণাংশ বেশি জনবহুল। 3, আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ার জনসংখ্যা প্রায় 14.2 কোটি। রাশিয়ার অধিকাংশ এলাকা রাশিয়ার অন্তর্গত হলেও দেশটির ইউরোপীয় অংশই সর্বাপেক্ষা জনবহুল। এটা আবার পড়ছি, আয়তনে পৃথিবীর বৃহত্তম দেশ রাশিয়ার অধিকাংশ এলাকা এশিয়ার অন্তর্গত হলেও দেশটির ইউরোপীয় অংশই সর্বাপেক্ষা জনবহুল। রাশিয়া ইউরোপেও আছে, এশিয়াতেও আছে, ইউরোপীয় অংশই সর্বাপেক্ষা জনবহুল। পেজ 226 জাস্ট একটুখানি পড়েছি, এই ফাইলটি এখানেই শেষ করছি।